হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্কলার একাডেমি। তো আজকে আমরা পড়ব মোশন বা গতি। ঠিক আছে। মোশন বা গতি, এটা আমরা অনেক আগেই জানি যে আমরা যেসব বাইক বা সাইকেল অথবা নিজেরা হাঁটাচলা করি, সেটা একটা গতি থাকে। ঠিক আছে, বা মোশন থাকে। ঠিক আছে। তো সেইটা সম্পর্কে আমরা ডিটেলসে আজকে পড়ব। যখন কোনো বস্তুর অবস্থান সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয়, তখনই আমরা গতি উপলব্ধি করতে পারি। মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি অবস্থারও পরিবর্তন হয়, অবস্থান একটা জায়গায় ছিল, কিছু সময় পর আরেকটা জায়গায় চলে গেল, তাহলে তার গতি আছে বা মোশন আছে। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারি। ঠিক আছে। এবার এত কিছু ঝামেলা পড়ার দরকার নেই, ডাইরেক্ট আমরা চলে যাব ফার্স্ট পার্ট। সেটা হলো সরল রৈখিক গতি বা মোশন অ্যালং এ স্ট্রেট লাইন। ঠিক আছে, মানে সরল রৈখিক গতি মানে সরল রেখায় যে গতিটা হয়, সেটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত পড়ব। ঠিক আছে, যে এখানে তোমরা লাইনটা দেখতে পাচ্ছ যে এটা জিরো বলা হয়েছে। ঠিক আছে, ধরে নাও 0 থেকে 5, এগুলো এই যে এক একটা পার্ট আছে, এগুলোর এক একটা ডিস্টেন্স 5 কিলোমিটার করে। ঠিক আছে, এই যে এগুলো 5 কিলোমিটার করে ডিস্টেন্স। ঠিক আছে, আর এটা স্টার্টিং পয়েন্ট হলো ও। হ্যাঁ, তারপর সি বি এ এইভাবে যাচ্ছে এই সাইডে, এই যে কিলোমিটার ডিনোট করা আছে এখানে এইভাবে। ঠিক আছে, এবার ধরলাম কোনো একটা বস্তু এই ও থেকে স্টার্ট করে ডাইরেক্ট এতে গেল। ঠিক আছে, তাহলে সে সরল রেখায় যাচ্ছে, কিন্তু অন্যদিকে ঘোরাঘুরি করছে না, সোজা পথে সরল পথে চলে গেল। টোটাল তার ডিস্টেন্স অতিক্রান্ত দূরত্ব কত হলো? 60 কিলোমিটার। ঠিক আছে, 60 কিলোমিটার অতিক্রান্ত দূরত্ব, আমার প্রত্যেকটা কথাকে ভালো করে খেয়াল করবে। তার অতিক্রান্ত দূরত্ব কত হলো? 60 কিলোমিটার। ঠিক আছে, কিন্তু সে এখানে আরেকটা জিনিস চলে আসে, স্মরণ। ঠিক আছে, যখন আমরা এই একটা পয়েন্ট থেকে এই একটা পয়েন্টে যাচ্ছি, ঠিক আছে, এর ডিস্টেন্স ধরা হচ্ছে 10 কিলোমিটার। ঠিক আছে, একটা লোক যখন এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে, তখন তার অতিক্রান্ত দূরত্ব হবে 10 কিলোমিটার। ঠিক আছে, কিন্তু লোকটা যদি এরকম আঁকামাঁকা পথে গিয়ে বিতে যায়, ঠিক আছে, এর অতিক্রান্ত দূরত্ব আলাদা হবে, কারণ অনেক পথটা অতিক্রম করেছে, ঘুরিয়ে পেঁচিয়ে গেছে। এখানে ধরা হলো এর অতিক্রান্ত দূরত্ব এখানে 30 কিলোমিটার। কিন্তু এখানে আরেকটা জিনিস চলে আসে, সেটা হলো স্মরণ। স্মরণ আমরা কাকে বলবো? স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট, মানে প্রারম্ভিক বিন্দু থেকে অন্তিম বিন্দুর সর্বনিম্ন দূরত্ব বা সরল রৈখিক দূরত্বকে আমরা স্মরণ বলবো। তাহলে স্মরণ আমরা কি বুঝতে পারবো? যে এই বিন্দু একটা আছে, এই বিন্দু আছে, তার যে সরল রৈখিক দূরত্ব মানে ডাইরেক্ট পথ, যেটাকে বলবো ডাইরেক্ট পথ, তার ডিস্টেন্সটাকে আমরা স্মরণ বলবো। ঠিক আছে, আর অতিক্রান্ত দূরত্ব মানে যেই পথটা দিয়ে যাচ্ছে তার টোটাল ডিস্টেন্স, সে ঘুরিয়ে পেঁচিয়েও যেতে পারে, সে সোজাও যেতে পারে। তাহলে সে যদি সোজা পথেই চায়, মানে সরল রৈখিক পথে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যায়, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব এবং সরণ দুটোই সমান হচ্ছে। কারণ অতিক্রান্ত দূরত্ব, সে সোজা পথে যাচ্ছে, তাহলে অতিক্রান্ত দূরত্বটাও যেই, আর সরণ ডাইরেক্ট ডিস্টেন্স সেটাও একই থাকছে। কিন্তু যখন আঁকাবাঁকা পথ হচ্ছে, তখন তার অতিক্রান্ত দূরত্ব একরকম, সরণটা আরেক রকম। সরণ মানে হচ্ছে সব থেকে কম দূরত্ব প্রথম বিন্দু থেকে অন্তিম বিন্দু পর্যন্ত। ঠিক আছে, এখানে ডিটেলসে এই জিনিসগুলো বোঝানো হয়েছে, আমি খুব শর্টকাটে জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এইবার এখানে আরেকটা জিনিস ধরি, এই ছকটা ধরে, ঠিক আছে, এই স্কেলটা ধরে করা হলো ও বিন্দু, এটা ও বিন্দু। ও বিন্দু থেকে সে প্রথমে এতে গেল। ঠিক আছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব হলো 60, তারপর এ থেকে সেই লোকটা আবার বিতে গেল ধরো। ঠিক আছে, তাহলে এখানে 5 5 করে এক একটা ঘর, 5 10 15 20 25, তাহলে কত হলো? 85 কিলোমিটার তার অতিক্রান্ত দূরত্ব হলো। কেন হলো? ও থেকে প্রথমে এতে গেল, এ থেকে আবার বিতে এলো, তা টোটাল দূরত্ব কত অতিক্রম করলো? এখান থেকে এটা 60 কিলোমিটার, আর এখান থেকে এটা হচ্ছে 25 কিলোমিটার, তাহলে কত হচ্ছে? 85 কিলোমিটার। কিন্তু যদি আমরা এখানে সরণটা বলি, সরণ কি হবে? তার প্রাথমিক বিন্দু হলো এইটা, আর অন্তিম বিন্দু হলো বি, তাহলে এই দুটোর মধ্যে মিনিমাম ডিস্টেন্স মানে সোজা দূরত্বটাই হলো তার সরণ। সরণ কত হলো? 1 2 3 4 5 6 7, 7 5 35 কিলোমিটার তার কিন্তু সরণ। ঠিক আছে, সরণ বললে 35 কিলোমিটার ডাইরেক্ট যেটা দূরত্ব বেরোবে বা মিনিমাম ডিস্টেন্স বা সরল রৈখিক দূরত্ব।
হ্যাঁ, আর যদি বলা হয় অতিক্রান্ত দূরত্ব, তাহলে সে গোটা যে পথটা অতিক্রম করেছে তার টোটাল ডিস্টেন্সটা হবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই। দূরত্বকে প্রকাশ করতে আমাদের শুধুমাত্র সংখ্যামান নির্দেশ করলেই চলে, দিক নির্দেশের প্রয়োজন হয় না। দূরত্ব শুধুমাত্র ডিস্টেন্স, যে এত কিলোমিটার বা এত মিটার বা এত সেন্টিমিটার গেল, শুধু এইটুকুই দরকার হয়। এটা কোনো দিক নির্দেশের প্রয়োজন হয়, বা মানে নির্দিষ্ট কোনো মানে দিক নেই এর। তাহলে এটাকে কি বলবো আমরা? স্কেলার রাশি। দূরত্ব একটা স্কেলার রাশি, তার কোনো অভিমুখ বা দিক নেই। আরেকটা কথা এখানে বলা হয় যে কোনো ভৌত রাশির সংখ্যা মানটি হলো তার সাংখ্য মানটি হলো তার মান বা ম্যাগনিটিউড, নিউমেরিক্যাল ভ্যালুটাই, মানে যে সংখ্যাটা থাকে সেটাই তার ম্যাগনিটিউড বলা হয়। ঠিক আছে, এই যে এখানে যে জিনিসটা এক্ষুনি বোঝালাম, এই প্রশ্নটা এখানে করা হয়েছে যে একটি বস্তুর সরণের মান এবং বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সমান হতে পারে কি? তোমাদের কি মনে হয়? অবশ্যই সমান হতে পারে। এই যে বললাম যে এই বিন্দু একটা, এই বিন্দু একটা, এটা প্রাথমিক অবস্থান, এটা অন্তিম অবস্থান, এবার ডাইরেক্ট সোজা পথেই লোকটা চলে গেল, তাহলে অতিক্রান্ত দূরত্ব যেটা হলো আর তার সরণটাও সেই একই হলো, কারণ সে সোজা ডাইরেক্ট পথেই চলে যাচ্ছে। ঠিক আছে, এইবার আরেকটা টপিকে আমরা চলে আসছি, সুষম গতি ও অসম গতি, ইউনিফর্ম আর নন ইউনিফর্ম মোশনে। ঠিক আছে, বস্তু যদি সমান সময়ের অবদানে সমান সমান দূরত্ব অতিক্রম করে তাহলে বস্তুটি ইউনিফর্ম মোশনে আছে। কীরকম? ইউনিফর্ম মোশন বা সুষম গতি বলতে আমরা বলছি যে প্রত্যেক 5 মিনিটে সে 200 মিটার করে ডিস্টেন্স অতিক্রম করে। ঠিক আছে, আবার 5 মিনিট হলো সে 200 মিটার গেল, আবার 5 মিনিট হলো সে 200 মিটার গেল। ঠিক আছে, তাহলে একই সময়ের ব্যবধানে প্রত্যেক 5 মিনিটে 200 মিটার করেই যাচ্ছে, তাহলে বস্তুটা সুষম গতিতে আছে, মানে তার গতির কোনো পরিবর্তন ঘটছে না, সুষম গতি, একই গতি থাকছে, প্রত্যেক 5 মিনিটে 20 মিটার করে 200 মিটার করে ডিস্টেন্স অতিক্রম করছে। কিন্তু দেখা গেলো প্রথম 5 মিনিটে কোনো একটা বস্তু 200 মিটার গেল, তার 5 মিনিটে গেল 300 মিটার, তারপরে 5 মিনিটে গেল 150 মিটার, তাহলে কি তার গতিটা একই রকম থাকছে? থাকছে না, পরিবর্তিত হয়েছে, প্রত্যেক 5 মিনিটে সে সমান দূরত্ব অতিক্রম করছে না, তাহলে তাকে আমরা বলবো অসম গতি বা নন ইউনিফর্ম মোশন। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, বা ইউনিফর্ম মোশন বা নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে, বা সুষম বা অসম গতির ক্ষেত্রে, যখন একই সময়ের ব্যবধানে একই রকম দূরত্ব, এটা 5 মিনিট একটা এক্সাম্পল নিলাম, শুধু 5 মিনিট নয়, 1 মিনিটও হতে পারে, 1 ঘন্টাতেও হতে পারে, মানে একটা নির্দিষ্ট সময় থাকবে, সেটাতে একটা নির্দিষ্ট দূরত্বই অতিক্রম করবে। ঠিক আছে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট দূরত্বই অতিক্রম করবে, তাহলে সেটা হবে সুষম গতি। আর একটা নির্দিষ্ট সময় থাকবে, কিন্তু তার ডিস্টেন্সগুলো পাল্টে যাবে প্রত্যেকবার, প্রত্যেক মিনিটে বিভিন্ন রকম হবে, বা প্রত্যেক 5 মিনিটে বা প্রত্যেক ঘন্টায় বিভিন্ন রকম দূরত্ব অতিক্রম করবে, বদলে যাবে তার অতিক্রান্ত দূরত্বগুলো প্রত্যেক নির্দিষ্ট সময়, তাহলে সেই ক্ষেত্রে হবে অসম গতি বা নন ইউনিফর্ম মোশন। ঠিক আছে, আমরা সাধারণত দৈনন্দিন জীবনে অসম গতিই দেখি, কারণ একটা গাড়ি বা বাইক যখন রাস্তা দিয়ে যায় তখন কিন্তু সবসময় একই ধরনের গতিটা সে মেনটেন করতে পারে না, বিভিন্ন সময় আসতে যায়, জোরে যায়। ঠিক আছে, তো সেই কারণে অসম গতিটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই। এইবার গড় দ্রুতি। আচ্ছা, এখানে দুটো জিনিস চলে আসছে, গড় দ্রুতি, ঠিক আছে, আর গড় বেগ বা গড় গতিবেগ যাকে বলে। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবে, গড় দ্রুতি মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। যখন আমরা কোনো বস্তুর দ্রুতি বের করব তখন কি করব? মোট অতিক্রান্ত দূরত্ব, টোটাল কত দূরত্ব অতিক্রম করলো আর টোটাল কত সময় লাগলো, সেইটা রেশিও করলে আমরা গড় দ্রুতিটা পেয়ে যাই। তো এখানে একটা ছোট্ট সূত্রের মাধ্যমে এই জিনিসটাকে প্রকাশ করা হয়েছে, ভি ইকুয়াল টু এস বাই টি। এস হলো অতিক্রান্ত দূরত্ব, টি হলো টাইম, আর ভি হলো দ্রুতি, গড় দ্রুতি। ঠিক আছে, তাহলে এখানে একটা উদাহরণ হিসেবে বা ম্যাথের মাধ্যমে জিনিসটা আমরা বুঝতে পারি যে একটি গাড়ি 2 ঘন্টায় প্রথমে 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, এর গড় দ্রুতি 50 কিলোমিটার/আওয়ার। হ্যাঁ, গাড়িটি পুরো সময় ধরে 50 কিলোমিটার/আওয়ার হারে নাও চলতে পারে, কখনো এটির চেয়ে বেশি, কখনো এর চেয়ে কম দ্রুতি চলতে পারে। ঠিক আছে, কম বা বেশিতে চলতে পারে, কিন্তু গড়টা হলো 50 কিলোমিটার/আওয়ার। এবার অঙ্ক পেয়ে যায়, অঙ্কটা কি? প্রথম বস্তু
একটি বস্তু প্রথমে 16 মিটার পর 4 সেকেন্ডে, পরবর্তী 16 মিটার পর 2 সেকেন্ডে, ঠিক আছে। এখানে বস্তুটা কিন্তু অসম বেগে আছে। কেন অসম বেগে? প্রথম 4 সেকেন্ডে প্রথম 4 সেকেন্ডে 16 মিটার গেল, তারপর 2 সেকেন্ডে 16 মিটার যাচ্ছে, মানে সময়টা নির্দিষ্ট নেই, সময় পাল্টে গেছে, আর মিটারটা মানে অতিক্রান্ত দূরত্বটা একই রকম আছে, ঠিক আছে। যাই হোক, এখানে অসম গতিতে আছে। আর বের করতে বলেছে গড় দ্রুতি কত। গড় দ্রুতির সূত্রটা আমরা জানলাম, এখানে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? প্রথমে গেল 16 মিটার, তারপরে গেল আবার 16 মিটার, তাহলে কত হলো? 16 + 16 32 মিটার। আর মোট টাইমটা কত হলো? প্রথমে 4 সেকেন্ড, তারপর হলো 2 সেকেন্ড, তারপর হলো 6 সেকেন্ড, তার মানে 32/6 মিটার/সেকেন্ড। এটা হলো দ্রুতির একক। একক হলো মিটার/সেকেন্ড, মিটার/সেকেন্ড, ঠিক আছে। মানে পার সেকেন্ডে কত মিটার অতিক্রম করছে, বা পার কিলোমিটার/আওয়ার, মানে প্রত্যেক ঘন্টায় কত কিলোমিটার করছে। এই দুটো হলো দ্রুতির একক, ঠিক আছে। তো এখানে এই যে এটাই করেছে 32/6, 5.33 মিটার/সেকেন্ড। মিটার সেকেন্ড ইনভার্স মানে কিন্তু এটা, মানে কিন্তু এটাই মিটার/সেকেন্ড, আর এইটা একই এই জিনিসটা, ঠিক আছে। গড় দ্রুতি এটা বেরিয়ে আসলো। এইবার আমরা অভিমুখ সহ দ্রুতি, এটা একটা নতুন জিনিস পড়ছি, যে আগে যে দ্রুতিটা পড়েছিলাম তার নির্দিষ্ট অভিমুখ নেই, শুধু মান ছিল, ঠিক আছে। কিন্তু আমরা যখন এখানে একটা অভিমুখ বা নির্দিষ্ট ডাইরেকশন অ্যাড করছি, যে একটি নির্দিষ্ট ডাইরেকশন বুঝিয়ে দিচ্ছি, তখন সেই জিনিসটাকে আমরা বলছি বেগ, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা একটা কোশ্চিন পেয়ে গেলাম, যে দ্রুতির সঙ্গে যদি অভিমুখ যোগ করা হয় তাহলে আমরা কি পেয়ে যাই? বেগ, ঠিক আছে। তার মানে মানটা একই থাকবে, কিন্তু জাস্ট আমরা একটা অভিমুখ যুক্ত করে দিচ্ছি। অভিমুখ যখন যুক্ত করে দিচ্ছি তখন সেটা বেগ হয়ে যাচ্ছে। তার মানে বেগ একটা ভেক্টর রাশি, যার মান এবং অভিমুখ দুটোই আছে। যে রাশির দ্বারা দ্রুতি এবং তার অভিমুখ উভয়কেই নির্দেশ করা যায় তাকে বেগ বলে। বেগ হলো নির্দিষ্ট অভিমুখে গতিশীল বস্তুর দ্রুতি। বেগ কি? একটি নির্দিষ্ট অভিমুখে গতিশীল বস্তুর দ্রুতি। কোনো বস্তুর বেগ সুষম বা পরিবর্তনশীল হতে পারে। এগুলো ফালতু কথা, এগুলো দেখে লাভ নেই। এই লাইনটাতে চলে আসছি আমরা, যদি বস্তুর বেগ সমহারে পরিবর্তিত হয় তবে নির্দিষ্ট সময়ে প্রাথমিক অন্তিম বেগের সামান্তরীয় মধ্যক নির্ণয়ে গড় বেগ পাওয়া যায়। এটা খুব কঠিন কথা, আমি খুব সহজ করে দিচ্ছি, যে একটি বস্তুর বেগ সমহারে যদি পরিবর্তিত হয়, ঠিক আছে, সমহারে বেগের পরিবর্তন, এটা আমরা নেক্সট টপিকে আসবো, ত্বরণ বলে এটাকে, ঠিক আছে। তার মানে তার ত্বরণটা যদি সমহারে হয়, মানে প্রত্যেক একটা নির্দিষ্ট সময় বেগের পরিবর্তনের হার, মানে বেগটা পরিবর্তন হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ, ঠিক আছে। প্রথম সেকেন্ডে হলো 5 মিটার, তারপরে সেকেন্ডেও হলো 5 মিটার, এইভাবে চেঞ্জ হচ্ছে, একই ধরনের চেঞ্জ হচ্ছে বেগের ক্ষেত্রে। এখানে কিন্তু ডিস্টেন্সের কথা বলা হচ্ছে না, বেগ। যদি বেগ সমহারে পরিবর্তিত হয় তাহলে প্রাথমিক অন্তিম বেগের যে গড়, সেটাকে আমরা গড় বেগ হিসেবে নিতে পারবো। এটা কন্ডিশন কিন্তু অ্যাপ্লাইড, ঠিক আছে। তাছাড়া আমরা গড় বেগটা কিন্তু এইভাবে পাবো না, তখন অন্য নিয়ম অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2, ঠিক আছে। সাধারণত এটাই ম্যাথের ক্ষেত্রে ইউজ হয়, কারণ সমহারে না দিলে সেই জিনিসটা খুব জটিল হয়ে যাবে, ঠিক আছে। সমহারে বেগের পরিবর্তন হবে, তখনই আমরা গড় বেগটা বের করতে পারবো। কীভাবে বের করবো? প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2, ঠিক আছে। এই যে এই জিনিসটা, ওকে। আর এখানেও একই, জাস্ট মিটার/সেকেন্ড। দ্রুতি আর গতিবেগ দুটোরই একক কিন্তু মিটার/সেকেন্ড। খালি বেগের ক্ষেত্রে কি হচ্ছে? অভিমুখ যুক্ত হচ্ছে, যার ফলে এ একটা ভেক্টর রাশি হয়ে যাচ্ছে। কিন্তু দ্রুতি শুধুমাত্র কিন্তু স্কেলার রাশি, জাস্ট একটা মান বা ম্যাগনিটিউড থাকছে। এখানে একটা সুন্দর কোশ্চিন দিয়ে দিচ্ছে, মেঘলা দিনে ঘন ঘন বজ্রপাত বিদ্যুৎ ঝলক দেখা যায়। বিদ্যুৎ ঝলক দেখার পর বজ্রপাতের শব্দ তোমাদের কানে পৌঁছতে কিছু সময় লাগে, কেন? মানে যখন বজ্রপাত হয় দেখবে লাইটটা আগে দেখতে পাবে, শব্দটা কিছুক্ষণ পর আসে, কেন? এটা খুব সহজ অ্যান্সার হলো যে লাইটের গতিবেগটা বেশি, সেই জন্য লাইটটা আমরা আগে দেখতে পেয়ে যাই, আর শব্দটা আসতে টাইম লাগে সেখান থেকে, সেই কারণে শব্দটা আমরা কিছুক্ষণ পরে শুনতে পাই, ঠিক আছে। বায়ুতে শব্দের বেগ 346 মিটার/সেকেন্ড, আর লাইট কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড, ঠিক আছে। এইবার এখানে একটা ম্যাথগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ কনসেপ্টগুলো বোঝার জন্য ম্যাথগুলোকে অ্যাপ্লাই করতে হবে, তো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে আসবে তোমাদের, ঠিক আছে।
একটি গাড়ির ওডোমিটার, ওডোমিটার দিয়ে কী হয়, গাড়ির স্পিড মাপা হয়। এখানে একটা শর্ট কোশ্চিন তোমরা পেয়ে গেলে জিকের, যে গাড়ির স্পিড মাপা হয় ওডোমিটার দিয়ে, ঠিক আছে। তো দেখা যাক, একটি গাড়ির ওডোমিটার যাত্রা শুরুতে 2000 কিলোমিটার পাঠ এবং যাত্রা শেষে 2400 মিটার পাঠ দেখায়। যদি যাত্রাটি সম্পূর্ণ হতে 8 ঘন্টা সময় লাগে, গাড়ির গড় দ্রুতি কিলোমিটার পার আওয়ার এবং মিটার পার সেকেন্ড এককে নির্ণয় করো। দুই রকম এককে নির্ণয় করতে হবে। এবার গাড়ির ওডোমিটার মানে এই যে মিটারটা থাকে না, যেটাতে কিলোমিটার দেখা যায়, কত ডিস্টেন্স গেছে গাড়িটা টোটাল, ঠিক আছে। ওইখানে প্রথমে 2000 কিলোমিটার পার ছিল, তারপর 8 ঘন্টা পরে যাত্রা করার পরে 2400 কিলোমিটার পাঠ দেখাচ্ছে রিডিংটা, মিটারের রিডিংটা, ঠিক আছে। তো টোটাল তাহলে কিলোমিটার কত গেছে, 2400 থেকে 2000টা বাদ দিলেই চলে আসবে 400 কিলোমিটার টোটাল ডিস্টেন্স গেছে। সময় কত ছিল 8। তাহলে গড় দ্রুতি আমরা কি বের করছি, প্রথমে টোটাল ডিস্টেন্স বাই টাইম। টোটাল ডিস্টেন্স কত ছিল 400 কিলোমিটার, টোটাল টাইম ছিল 8, তাহলে হয়ে যাচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার এককটা কেন ব্যবহার করছি, কারণ এখানে ডিস্টেন্সটা কিলোমিটারে দেওয়া আছে আর সময়টা দেওয়া আছে ঘন্টায়, তাই কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। এবার এটাকে আবার মিটার পার সেকেন্ডেও ট্রান্সফার করতে বলেছে, তাহলে মিটার পার সেকেন্ডে কীভাবে হবে, কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এটা কিভাবে লেখা যায়, পারটা মানে জানো তো, এই পার অবলিকটার মানে হচ্ছে নিচে বাই, এইভাবে থাকে। এবার কিলোমিটারটাকে আমি মিটার পার সেকেন্ডে করব, তো কিলোমিটার পার আওয়ারটাকে, তো কিলোমিটারটাকে প্রথমে মিটার করব, তো কিলোমিটার মিটার করতে গেলে কী হয়, 1000 দিয়ে গুণ হয়, এটা মিটার হয়ে গেল উপরটা। আর ঘন্টাকে যদি সেকেন্ডে করতে হয় তাহলে কী হয়, 3600 দিয়ে গুণ করতে হয়। এইটাই, আর কিচ্ছু না, এইটাই করা আছে, ঠিক আছে। এই যে দেখো 50 কিলোমিটার পাওয়ার অ্যান্সারটা বেরিয়েছে, 50 কিলোমিটার পার 1000 বাই 3600, এটাই করা হয়েছে, দিয়ে মিটার পার সেকেন্ডে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। উষা 900 মিটার দীর্ঘ জলাশয়ে সাঁতার কাটে। সে 1 মিনিটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কেটে যায় এবং একই সরলরৈখিক পথে ফিরে আসে। এতে সে মোট 80 মিটার পথ অতিক্রম করে। উষার গড় দ্রুতি, গড় বেগ নির্ণয় করো। এবার একটা খুব ভালো জিনিস, একটা খুব ভালো কনসেপ্ট তোমরা শিখবে। কীরকম, 90 মিটার দীর্ঘ জলাশয়, এটা ধরো জলাশয়ের ডিস্টেন্স, ঠিক আছে। এখান থেকে স্টার্টিং পয়েন্ট আর এটা এন্ড পয়েন্ট, ঠিক আছে। এটা ডিস্টেন্স 90 মিটার। সে 1 মিনিটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কেটে যায় এবং ফিরে আসে, মানে যে আবার ঘুরে আসতে তার টোটাল 1 মিনিট সময় লাগছে, ঠিক আছে। এবার আমার প্রথমে গড় বেগটা দেখে নেবো, ঠিক আছে। গড় বেগের ক্ষেত্রে কি ছিল, বেগের সূত্র ছিল সরণ বাই সময়, ঠিক আছে। গড় বেগের সরণ বাই সময় ছিল, ঠিক আছে। কেন, তোমরা বলবে যে আরেকটা ছিল যে প্রাথমিক বিন্দু, অন্তিম বিন্দু, আরে ওটা গড় বেগ, যখন বেগগুলো দেওয়া থাকবে, এখানে ডিস্টেন্স দেওয়া আছে, এই জিনিসটা গোলাবে না। একটা জিনিস বিভিন্নভাবে নির্ণয় করা যায়, ফিজিক্সের বা বিজ্ঞানের একটা জিনিস বিভিন্ন মেথডে করা যায়। এখানে আমাদের কি ডেটাগুলো কি দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে, মিটারে দেওয়া আছে, এখানে কোনো বেগ দেওয়া নেই। এই ম্যাথটাতে কোনো বেগ দেওয়া নেই যে প্রাথমিক বেগ এত, অন্তিম বেগ এত, তাহলে আমরা ওই সূত্রটা লাগাতাম যে প্রাথমিক বেগ ও প্লাস অন্তিম বেগ বাই 2, তাহলে গড় বেগ বেরিয়ে যেত। কিন্তু এখানে দেওয়া আছে ডিস্টেন্স, তাহলে আমরা সরণ বাই সময়, গড় বেগের এই নিয়মটাকে কাজে লাগাবো। সরণ, সরণ কি বলেছি, যে প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর যে সর্বনিম্ন দূরত্ব, সেটাকেই আমরা বলবো সরণ। তা কি বলা হচ্ছে, যে সে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কেটে যায়, একই সরল রৈখিক পথে ফিরে আসে, মানে এখান থেকে এখানে গেল প্লাস আবার ফিরে আসলো, তাহলে সরণ কি হলো, এটাই তার প্রাথমিক বিন্দু, আবার এটাই অন্তিম বিন্দু হয়ে যাচ্ছে, কারণ এখানে এসেই সে ফিরে আসছে আবার, তাহলে সরণ হয়ে যাচ্ছে 0, ঠিক আছে। সরণ হয়ে যাচ্ছে 0, সেটাই বলা হচ্ছে গড় বেগ। এই যে দেখো, সরণ বাই মোট সময়, সরণ হচ্ছে 0 আর টাইম হচ্ছে 60 সেকেন্ড, মানে 1 মিনিট যেহেতু বলেছে, সেক্ষেত্রে অ্যান্সার কী হয়ে যাচ্ছে 0, গড় বেগ হচ্ছে 0। এবার গড় দ্রুতির ক্ষেত্রে কিন্তু সূত্র আলাদা। মোট অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে 90 মিটার যাচ্ছে, আবার 90 মিটার আসছে, তাহলে 180 মিটার। আর মোট সময় 1 মিনিট, 60 সেকেন্ড দিয়ে ভাগ মিটার পার সেকেন্ডে বের করবো, 1 মিনিট সময় 60 সেকেন্ড, ঠিক আছে। তো 3 মিটার পার সেকেন্ড অ্যান্সার বেরিয়ে গেল। তো এই জিনিসটা খুব খেয়াল রাখবে তোমরা, গড় দ্রুতি আর গড় বেগ। গড় দ্রুতির ক্ষেত্রে টোটাল অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ঠিক আছে। আর গড় বেগের ক্ষেত্রে সরণ বাই সময়,
ঠিক আছে। আর যদি বেগ দেওয়া থাকে তাহলে প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2 গড় করে নেবো, তাহলে গড় বেগ বেরিয়ে যাবে। ঠিক আছে। এবার বেগের পরিবর্তনের হার, যেটাকে আমরা বলছি অ্যাক্সিলারেশন বা ত্বরণ। একটি নির্দিষ্ট সময় পর পর প্রথম ঘন্টায় 5 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিল, ঠিক আছে। তারপর গেল 6 কিলোমিটার পার আওয়ারে, তারপর গেল 7 কিলোমিটার পার আওয়ারে। তাহলে কি হচ্ছে, এটা কিন্তু বেগ, ঠিক আছে, এক একটা বেগ বা ভেলোসিটি, ঠিক আছে। প্রথমে 5 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার, 7 কিলোমিটার পার আওয়ার। এদের দেখো, এদের যে ডিফারেন্সটা 1 কিলোমিটার পার আওয়ার, 1 কিলোমিটার পার আওয়ার, মানে বেগের যে পরিবর্তন হচ্ছে সেটা একটা নির্দিষ্ট হারে হচ্ছে। প্রত্যেক ঘন্টায় 1 কিলোমিটার পার আওয়ার করে বেড়ে যাচ্ছে, 1 কিলোমিটার পার আওয়ার করে বেড়ে যাচ্ছে প্রত্যেক ঘন্টায়। যখন পরিবর্তন হচ্ছে তখন একটা নির্দিষ্ট পরিমাণে পরিবর্তন হচ্ছে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে পরিবর্তন হচ্ছে। তাহলে বেগের পরিবর্তনের হারটা সবসময় একই ধরনের থাকছে, এটাকে আমরা কি বলবো, সুষম গতি। আর এরকম যদি হতো প্রথমে 5 থেকে হলো 7, 7 থেকে হলো 4, 4 থেকে হলো 10, এরকম উল্টো পাল্টা হচ্ছে, তখন হলো অসম গতি। ঠিক আছে। এইবার বেগের পরিবর্তন, এই জিনিসটা সুষম অসম বেগের পরিবর্তনটা আমি বুঝিয়ে দিলাম তোমাদেরকে। এইবার জিনিস আমরা চলে আসছি যে মেন টপিকটা এখানে ধরেছি আমরা, বেগের পরিবর্তনের হার বা ত্বরণ। মানে জিনিসটা এরকম হয়ে যাবে যে ত্বরণ সময় বেগ বাই সময়। কেন? একটা নির্দিষ্ট সময় বেগটা কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটাকে আমরা বলছি ত্বরণ। মানে এইখানে যে পরিবর্তনটা আমি বললাম, ঠিক আছে, এক এক করে পরিবর্তন হচ্ছে না, তাহলে এখানে ত্বরণটা কত হচ্ছে, 1 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। ত্বরণের ক্ষেত্রে যে ইউনিটটা হয় বা এককটা হয় সেটা হলো কিলোমিটার পার আওয়ার স্কোয়ার বা মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ইউনিটে হয়। ঠিক আছে, সেকেন্ড স্কোয়ার হয়ে যায় বা আওয়ার স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে। আর এই যে যে হারে পরিবর্তন হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, 1 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, এই হারেই পরিবর্তন হচ্ছে। ঠিক আছে। এবার বেগের পরিবর্তন বাই ব্যয়িত সময়, এই যে যেটা বললাম বেগের পরিবর্তন বাই ব্যয়িত সময়। ঠিক আছে। বেগের পরিবর্তন হচ্ছে না, বেগের পরিবর্তনটা কীভাবে হচ্ছে, এই যে আমরা একটা কীভাবে পাচ্ছি, একটা এইটা মাইনাস এইটা, আবার এখানে একটা কীভাবে পাচ্ছি, এইটা মাইনাস এইটা। ঠিক আছে। তো এটাই বলছে বেগের পরিবর্তন কতটা হচ্ছে সেটা। এটা জাস্ট একটা ইয়ে দিয়ে দেখানো যে অ্যাক্সেলারেশন মানে এ, এটা হলো অন্তিম বেগ, এটা হলো প্রাথমিক বেগ, ইউটা হলো প্রাথমিক বেগ, মানে ইউটা যদি প্রাথমিক বেগ ধরি 5, আর ভি হলো অন্তিম বেগ মানে 6, তার মানে 6 মাইনাস 5 বাই 1 ঘন্টা, তাহলে কত হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। এই অনুপাতে আমার এই উদাহরণটা অনুযায়ী ত্বরণ হচ্ছে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে। এবার সব সময় এরকম হয় না যে বেগটা তোমার বাড়তেই থাকবে একটা নির্দিষ্ট সময়, কখনো কখনো কমেও যায় বেগ। ঠিক আছে। প্রথমে হলো 7 কিলোমিটার পার আওয়ার, তারপর হয়ে গেলো 6 কিলোমিটার পার আওয়ার, তারপর হয়ে গেলো 5 কিলোমিটার পার আওয়ার, কমতে থাকছে, তখন কি বলো, ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলা হয়। ঠিক আছে, নেগেটিভ এক্সেলারেশন। সেই ক্ষেত্রেও এককটা কিন্তু বা ইউনিটটা কিন্তু এই একই থাকে। ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্থির অবস্থা থেকে রাহুল তার, একটা ম্যাথ আমরা অবশ্যই করবো নাহলে বোঝা যাবে না। তো স্থির অবস্থায় রাহুল তার বাইসাইকেল চেপে 30 সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। তারপর সে এমনভাবে ব্রেক প্রয়োগ করে যেন পরবর্তী 5 সেকেন্ডে তার বেগ 4 মিটার পার সেকেন্ডে নেমে আসে। উভয় ক্ষেত্রে বাইসাইকেলের ত্বরণ নির্ণয় করো। উভয় ক্ষেত্রে মানে প্রথমে একটা দিয়ে দিয়েছে যে স্থির অবস্থা থেকে 30 সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো, তারপরে আবার ব্রেক করে 5 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো। তাহলে ত্বরণ কত? প্রথম কেসটা আমরা দেখছি, এই পর্যন্ত যে কেসটা আছে এই পর্যন্ত সেটা দেখছি যে ত্বরণ অ্যাক্সেলারেশন সমান অন্তিম মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, তাই তো। তো অন্তিম বেগ কি হচ্ছে, 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইখানে ফার্স্ট কেসটাকে 6 মিটার। আর প্রাথমিক বেগ কি হচ্ছে, স্থির অবস্থা বলা হয়েছে, মানে কোনো বেগ ছিল না, 0। ঠিক আছে। আর সময় লাগছে 30, তাহলে 6 বাই
30 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, এটা এসে। আর দ্বিতীয় কেসটার ক্ষেত্রে এ সেই একই, তাহলে এখানে অন্তিম হয়ে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আর প্রাথমিক কি হচ্ছে, প্রাথমিক তো 6 ছিল এইখানে, কারণ 6 স্পিডে থাকার পরে ব্রেক করে সে 4-এ নিয়ে আসলো, তাই তো, তাহলে প্রাথমিকটা এখানে 6 হয়ে গেল। আর সময় কত লেগেছিল এখানে, 5 সেকেন্ড, ঠিক আছে। তাহলে মাইনাস, এখানে মাইনাস চলে আসছে 2/5, মানে মাইনাস মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এবার মাইনাস জিনিসটা এখানে কি ডিনোট করছে, মাইনাস জিনিসটা এখানে ঋণাত্মক মন্দন, মানে সময়ের সঙ্গে সঙ্গে তার গতিবেগ বাড়ছে না, তার গতিবেগ কমে যাচ্ছে, ঋণাত্মক ত্বরণ হচ্ছে বা মন্দন হচ্ছে, নেগেটিভ সাইনটা এটাই ডিনোট করছে এখানে, ঠিক আছে। এগুলো সব করা আছে ওই জিনিসগুলো। এবার আমরা গ্রাফের সাহায্যে দেখব, গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। গ্রাফের মাধ্যমেই দেওয়া থাকে সব কিছু, জটিল জটিল প্রশ্ন যদি করতে হয় তাহলে গ্রাফের মাধ্যমেই করা থাকে। এই যে এটা একটা গ্রাফ প্লট করলাম আমি, এখানে ছোট্টভাবে দেখাচ্ছি এই জিনিসটাকে। আবার এখানে দিয়ে দিলাম ডিস্টেন্স, আর এখানে দিয়ে দিলাম টাইম, এটা গ্রাফ দিলাম। এবার এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এবার এক্স অ্যাক্সিস বরাবর টাইম থাকছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স বা দূরত্ব থাকছে, হ্যাঁ। এবার একটি নির্দিষ্ট সময় গেল, তো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো, আবার নির্দিষ্ট সময় গেল, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো, এইভাবে পয়েন্টগুলো যাচ্ছে। সেই জন্য এরকম গ্রাফটা হচ্ছে, কি হচ্ছে, তার মানে এটা সুষম গতিতে আছে, একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দূরত্বই অতিক্রম করছে, সেই কারণে গ্রাফটা একদম কোনাকুনি বরাবর লম্বাভাবে উঠে যাচ্ছে। এই যে গ্রাফটা তোমরা দেখছো এইভাবে এটা উঠে যাচ্ছে, একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দূরত্ব, নির্দিষ্ট সময় নির্দিষ্ট দূরত্ব, ঠিক আছে, এইভাবে উঠে যাচ্ছে দূরত্ব সময়। লেখচিত্র, এই যে সুষম দ্রুতিতে গতিশীল বস্তুর দূরত্ব সময়, এটা কিন্তু সুষম দ্রুতিতে, ঠিক আছে, সুষম নির্দিষ্ট সময় নির্দিষ্ট দূরত্বই অতিক্রম করছে, সেই কারণে, কারণ এইটা গেল এইটুকু, এইটা গেল এইটুকু, এগুলোর ডিস্টেন্স একই আছে কিন্তু, হ্যাঁ, এখান থেকে এইটার দূরত্ব, আবার এখান থেকে এইটার দূরত্ব, এখান থেকে এইটার দূরত্ব, এগুলো একই থাকছে, আর ডিস্টেন্সটা একটি নির্দিষ্ট ইয়েতে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এইবার তোমাদের মনে হতে পারে যে এটার ডিস্টেন্স তো আলাদা, এটার তো আলাদা, কিন্তু এখানে কী বলা হয়েছে, এটা দ্রুতির, কিন্তু দূরত্ব বাই সময়, এটা দ্রুতি কিন্তু, হ্যাঁ, যদি এটা বাই এইটা করি তাহলে দ্রুতি আসবে, দূরত্ব বাই সময়, এই যে এটা দূরত্ব আর এইটা হচ্ছে সময়, তো দূরত্ব বাই সময় করলে আমরা দ্রুতি পারবো, রেশিও অনুপাত সবসময় একই চলে আসবে, ঠিক আছে, সেই কারণে এটা সুষম দ্রুতিতে। এখানে রেশিওগুলো সব আমি যদি এটার ডিস্টেন্স নেই এখান থেকে এইটুকু, এটা আসছে সময়, এখান থেকে এটা কত ঘর আছে সেই হিসাবে ইউনিট হিসাবে নেওয়া হবে, আর এখান থেকে এইটা আসছে এটা হচ্ছে দূরত্ব, তাহলে দূরত্ব বাই সময় করলে আমরা পাবো দ্রুতি। এখানে যে রেশিওটা আসবে সেম আসবে, এখান থেকে যদি এটা নেই আর এখান থেকে যদি এটা নেই, এটা বাই এটা যদি করি দূরত্ব বাই সময় একই আসবে, সেই কারণে এটাকে সুষম দ্রুতি বলা হচ্ছে, ঠিক আছে। এইবার আর বেশি কিছু জানার দরকার নেই এখানে, ঠিক আছে। এই যে এটা যে জিনিসটা আছে এটা খুব জটিল জিনিস, তবুও একবার বলে দিচ্ছি তোমাদেরকে, যে আমরা দ্রুতি মানে কি জানি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব কি হচ্ছে এখানে, এই জায়গাটার আমরা একটা বক্স নিচ্ছি ত্রিভুজের মতো ABC, ঠিক আছে। কেন নিচ্ছি, এটা নিয়ম এইভাবে গ্রাফ থেকে প্লট করে বের করার, ঠিক আছে। তো এইটা উপর বরাবর, উপর নিচে বা মানে ওয়াই অ্যাক্সিস বরাবর কী করা হচ্ছে, দূরত্ব নেওয়া হয়েছে, তাহলে প্রথমে আমরা দূরত্ব বের করবো। দূরত্ব কীভাবে বের করব, এর বরাবর একই চলে যাচ্ছে, এই যে এইখান থেকে এই পর্যন্ত বি পয়েন্ট থেকে নিচে একদম গ্রাউন্ড পর্যন্ত এই যে ডিস্টেন্স, আর এইখানে এই ওয়াই অ্যাক্সিস বরাবর একই ডিস্টেন্স, তো সেই কারণে এটা সুবিধার্থে আমরা এইখান থেকে নিচ্ছি। তাহলে এখান থেকে এটা নিলাম মাইনাস এখান থেকে এটা, মানে S2 মাইনাস S1, এটা করলে তাহলে এই যে জায়গাটা এটার আমি ডিস্টেন্সটা পেয়ে যাব, এই দূরত্বটা আমি পেয়ে যাব। এই দূরত্ব বের করতে হলে কী করতে হবে, এখান থেকে এটা মাইনাস
এখান থেকে এইটা, তাহলে তো এই জায়গাটা দূরত্বটা আমি পাবো, ওইটাই করা হয়েছে S2 মাইনাস S1। তোমরা বলবে দূরত্বটা কীভাবে পাবো? এই যে ছোট ছোট ঘরগুলো আছে, এগুলো একটা গ্রাফে যখন আমরা প্লট করি কোনো কিছু, এগুলোর ইউনিটগুলো বলা থাকে, তাহলে এখানে কত ঘর আছে সেই হিসাবে নেওয়া যাবে, 1 2 3 4 এইভাবে করে নেওয়া যাবে। টোটাল কটা ঘর আছে সেই হিসাবে এক একটা ঘর ধরা ধরা হলো 1 সেন্টিমিটার করে, ঠিক আছে? তাহলে টোটাল এত সেন্টিমিটার মাইনাস এত সেন্টিমিটার, তাহলে এটা বেরিয়ে গেল। আর এটা হচ্ছে টাইম প্লট করা হয়েছে এক্স অ্যাক্সিসে, তাহলে T2 মাইনাস T1, তাহলে এই ডিস্টেন্সটা বেরিয়ে যাবে। এই ডিস্টেন্সটা বের করতে হলে কী করতে হবে? এইটা মাইনাস এইটা করতে হবে, তাহলেই তো এইটুকু বেরিয়ে যাবে আমার। এইটাই করা হয়েছে, তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল সময় করে বেরিয়ে গেল দ্রুতি, ঠিক আছে? এই জিনিসটাই এখানে করা হয়েছে। এবার অসম দ্রুতি। অসম দ্রুতি হয় যে দূরত্ব সময় গ্রাফে অসম দ্রুতি এইভাবে উঠে যায় যে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে না, এই সময় বেশি 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 চলে যাচ্ছে, আবার কখনো কমে 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 যাবে। আরও যদি খুব জটিল গ্রাফ প্লট করে কী হবে? এখানে ডিস্টেন্স থাকলো, এখানে টাইম থাকলো, একটি নির্দিষ্ট সময় উঠে যাচ্ছে, আবার কখনো কমে যাচ্ছে, আবার কখনো উঠে যাচ্ছে, কমে যাচ্ছে, উঠে যাচ্ছে, বিভিন্ন ধরনের হয়ে যেতে পারে অসম দ্রুতি। শুধু এরকমই হবে এরকম না, যখন সুষম দ্রুতি বলবে তখন একদম সোজা এখান থেকে এভাবে উঠে যাবে, কিন্তু অসম দ্রুতি হলে এইভাবে উঠবে আবার নামবে কখনো, ঠিক আছে? এটাই বোঝানো হয়েছে এখানে। এবার খুব ইম্পর্ট্যান্ট, আমরা লেখচিত্রটায় চলে আসলাম, সেটা হলো বেগ সময় লেখচিত্র। কি বলা হচ্ছে? বেগ সময়। এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ, আর সময়টা থাকছে এক্স অ্যাক্সিস বরাবর। সবসময় সময়টাকে আমরা এক্সেই রাখবো, ঠিক আছে? এক্স অ্যাক্সিসে, আর এটা ওয়াই অ্যাক্সিসে রাখবো বেগ। তাহলে এখানে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন চলে আসে আমাদের এখানে, যে ভেলোসিটি টাইম গ্রাফে বা বেগ সময় লেখচিত্রে বেগ আর সময় দ্বারা যে ক্ষেত্রফলটা আবদ্ধ হয় সেটা কি ডিনোট করে? তোমরা বলো দেখি বুদ্ধি করে কি হবে? সেইটা ডিনোট করে সরণের পরিমাণ। মানে এই যে চতুর্ভুজটা তোমরা দেখছো, এই রেক্টেঙ্গেলটা, এটার ক্ষেত্রফলটা যেটা হবে সেটা সরণকে, ঠিক আছে, সরণকে নির্দেশ করবে। বেগ আর সময়ের যে গ্রাফ থাকে তার নিচে যে ক্ষেত্রফল তৈরি হয় সেটা সরণকে নির্দেশ করবে। এটি একটি সুষম গতিসম্পন্ন গাড়ির বেগ সময় লেখচিত্র। মানে সময়, তার বেগ ছিল 40 কিলোমিটার পার আওয়ার বেগ, এটা বোঝাতে খুব সুবিধা হবে। দেখো, যেহেতু একদম ডাইরেক্ট পয়েন্টে দেওয়া যায়, একটা গাড়ি 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে যখন চলছিল তখন থেকে আমি তার গ্রাফটা তৈরি করতে শুরু করলাম, ঠিক আছে? সুষম গতি সম্পন্ন মানে গতির কোনো পরিবর্তন নেই, একই। 0 আওয়ারেও ছিল 40 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টা হয়ে গেল তখনও আছে 40 কিলোমিটার পার আওয়ার, এই লাইনে চলছে তো। 2 ঘন্টা হয়ে গেল 40, চলতে থাকছে এই সোজা লাইন। মানে এই গ্রাফটা কীরকম হচ্ছে? এরকম সোজা। এটা হচ্ছে গ্রাফ। বেগ সময় লেখচিত্র যদি সুষম গতি সম্পন্ন হয়, মানে গতির কোনো পরিবর্তন হচ্ছে না, একই থাকছে, ঠিক আছে? আর এখানে যে ক্ষেত্রফলটা তৈরি হবে সেটা হবে সরণ, তার ক্ষেত্রফলটা সরণকে নির্দেশ করবে, ঠিক আছে? বেগ সময় লেখচিত্র এবং সময় অক্ষের দ্বারা আবদ্ধ, ঠিক আছে? লেখচিত্রটা এটা বেগ এবং সময় অক্ষের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সরণের পরিমাণকে বোঝায়, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে কোশ্চিন থাকে কিন্তু। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল দ্বারা কি বোঝানো হয়? সেটা হচ্ছে সরণকে বোঝানো হয়। অতিক্রান্ত দূরত্ব অপশনে থাকবে, সেটা হবে না, সরণ হবে, সরণ। কারণ বেগের ক্ষেত্রে আমরা কি দেখেছি? বেগের ক্ষেত্রে যে সূত্রটা আমরা দেখি যে সরণ বাই সময়, কিন্তু এখানে নট দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কিন্তু আলাদা জিনিস, আর এটা সরণ মানে ডাইরেক্ট ডিস্টেন্স, সব থেকে নিম্নতম দূরত্ব দুটি বিন্দুর মধ্যে, সেটাকে সরণ বলা হয়। তাহলে বেগ সময় লেখচিত্রে আমরা কিন্তু সরণ পেয়ে থাকি, ঠিক আছে? এবার এই যে দেখো, এবার ত্বরণ, বেগ সময় লেখচিত্রে সুষম ত্বরণে গতিশীল গাড়ির বেগের লেখচিত্র, সুষম ত্বরণ। ওইখানে কি ছিল? এটা ছিল সুষম গতি সম্পন্ন, মানে বেগের কোনো পরিবর্তন ঘটছে না, সুষম গতি। এই লাইনটাকে মনে রাখবে, সুষম গতি এটা। আর পরের যে লেখচিত্রটা আছে এখানে সুষম ত্বরণ বলা হয়েছে, ওটা সুষম গতি। সুষম গতি যদি হয় তাহলে গ্রাফটা হবে এরকম, আর সুষম ত্বরণ যখন হয় তখন এরকম হবে, কারণ
সময়ের সাথে সাথে বেগ বাড়ছে, নির্দিষ্ট অনুপাতেই বাড়ছে, এবার বাড়ছে বাড়ছে বাড়ছে। আরে যেহেতু বেগ সময় লেখচিত্র, তাই এর নিচের যে ক্ষেত্রফলটা হচ্ছে এইটা গোটাটাই কিন্তু, হ্যাঁ, এই যে নীল অংশটা দেখাচ্ছে গোটাটার ক্ষেত্রফলটাই হবে সরণ। ঠিক আছে, সরণ হবে। তার মানে আমরা সরণটা কিভাবে বের করছি, এখানে বলা হয় এই চতুর্ভুজ আর এই ত্রিভুজ, এই দুটো ক্ষেত্রফল বের করে যোগ করে দিলে সরণটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আবার এই গ্রাফটা দেখো, এটা কি বোঝা যাচ্ছে, উল্টো দিকে হয়ে যাচ্ছে না। প্রথমে 20 কিলোমিটার/আওয়ার ছিল গতিবেগ, তারপর কমছে 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 কমছে, মানে নির্দিষ্ট সময় অন্তরে যদি নির্দিষ্ট পরিমাণে কমতে থাকে তাহলে এটা কি হলো, মন্দনের বা ঋণাত্মক ত্বরণের গ্রাফ। বেগ সময় লেখচিত্রে ঋণাত্মক ত্বরণকে বোঝানো হয় এরকম গ্রাফের দ্বারা, এরকম করে নিয়ে এইভাবে কমে যাচ্ছে। এটা হলে নির্দিষ্ট অনুপাতে বেড়ে যাচ্ছে, মানে ত্বরণ হচ্ছে। আর এটার ক্ষেত্রে মন্দন হচ্ছে বা ঋণাত্মক ত্বরণ হচ্ছে। আর এটার ক্ষেত্রে হচ্ছে অসম ত্বরণযুক্ত, মানে কখনো প্রথমে বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে, আবার কমছে, এভাবে বেগ সময় লেখচিত্রে। আর এই ক্ষেত্রে সরণটা বের করা খুব কঠিন। ঠিক আছে, কারণ কোথায় আমি ক্ষেত্রফলটা বের করব। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আর পরবর্তীতে আমরা অন্য ক্লাসে বাকিটা দেখব।